ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে প্রতিবেশী তার বাসায় নিয়ে যায় করে, তারপর নৃশংসভাবে হত্যা করে মাথা আলাদা করে রাখে। অভিযুক্ত সোহেল রানা আদালতে নিজেই দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই ঘটনা সারা দেশকে স্তব্ধ করে দিছে। স্তব্ধই শুধু করে দেয় নাই, ব্যাপক ক্ষোভের জন্ম দিছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলতেছে শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত বাংলাদেশে অন্তত ১১৮টা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৭টা শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রামিসার বন্ধুরা মিছিল করতেছে, সমাজে ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধতেছে। এই ক্ষোভের মধ্যেই একটা বিতর্ক উঠছে। ইসলামপন্থী দল এবং নেতারা বলতেছেন শরিয়া আইনে প্রকাশ্য মৃত্যুদণ্ড দাও, এটাই একমাত্র সমাধান। একটা পক্ষ থেকে সেই দাবিকে আবার বলা হচ্ছে মধ্যযুগীয়। সাবেক আইন উপদেষ্টা প্রকাশ্যে ফাঁসি এবং বেত্রাঘাতের কথা বলতেছেন। মন্ত্রী উপদেষ্টা কেউ কেউ প্রকাশ্য ফাঁসি এবং বেত্রাঘাতের কথা বলতেছেন। কেউ বলতেছেন অভিযুক্ত যদি স্বীকারই করে তার অপরাধ, তাহলে আর ডিএনএ পরীক্ষা করা দরকার কি? রাজনৈতিক ক্ষমতাবান কেউ যখন বলেন অভিযুক্তের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ান, তখন ন্যায় বিচার মারাত্মক ঝুঁকিতে পড়ে। অন্যদিকে ইসলামপন্থীরা প্রকাশ্য শাস্তির বিরোধিতাকে ধর্মবিরোধিতা বলে এবং ইসলাম বিদ্বেষ বলে ট্যাগ দিচ্ছে। মানে রামিসার ধর্ষণ এবং হত্যার ঘটনাকে ইসলামী পরিচয়বাদী পপুলিস্ট রাজনীতির টুলে বা হাতিয়ারে পরিণত করা হচ্ছে। আসতেছি সে প্রসঙ্গে। তো এই পরিস্থিতিতে দুইটা শব্দ ব্যাপকভাবে ঘুরতেছে, একটা হচ্ছে মধ্যযুগীয় আর একটা হচ্ছে শরিয়া। এই দুইটা শব্দ র্যান্ডমলি ব্যবহারের আগে একটু থামা দরকার আমাদের, কারণ এই শব্দ দুইটা যেভাবে ব্যবহার হচ্ছে তাতে আসল প্রশ্নটা ঢাকা পড়ে যেতেছে। মধ্যযুগীয় বলতে আমরা ধরে নিই একটা পিছায়ে পড়া বর্বর সময়কাল, কিন্তু ইতিহাসবিদরা অনেক আগেই দেখাইছেন যে এই মধ্যযুগ ধারণাটা আসলে ইউরোপীয় রেনেসাঁ তাত্ত্বিকদের রাজনৈতিক উদ্ভাবন। কিন্তু ওই একই সময়ে পৃথিবীর বাকি অংশে কি হচ্ছিল? যেমন ইসলামী দুনিয়া তখন বীজগণিত লেখা হচ্ছে, চিকিৎসাশাস্ত্র আগায় যাচ্ছে, বিশাল গ্রন্থাগার গড়ে উঠতেছে। চীনে তাং রাজবংশ ব্যাপক জৌলুস নিয়ে রাজ করতেছে। আফ্রিকায় মালি সাম্রাজ্যের বিস্তার ঘটতেছে। আমেরিকায় মায়া সভ্যতার পরিপক্কতা অর্জন হয়েছে। এরা কেউই কি মধ্যযুগ বলে কোনো জিনিসের মধ্যে তখন ছিল? ইতিহাসবিদরা এখন প্রায় একমত যে অন্ধকার যুগ ধারণাটা ইউরোপীয় ইতিহাসের মধ্যেও চরম সমস্যাজনক আর ইউরোপীয় বিশ্বের ক্ষেত্রে সম্পূর্ণভাবে অপ্রযোজ্য। তাহলে যখন কেউ ইসলামী আইনের দাবিকে মধ্যযুগীয় বলে উড়ায় দেয়, তখন আসলে ইউরোপীয় কাল বিভাজনের বা পিরিয়ডাইজেশনের চশমাটাই আসলে চোখে পড়ে এই কথাগুলো বলা হয়, যেটা ইউরোপীয় সমাজকে সবসময় পিছায় পড়া হিসেবে দেখে। উত্তর উপনিবেশী তাত্ত্বিকদের ভাষায় বা পোস্ট কলোনিয়াল থিওরিস্টদের ভাষায় এইটা হচ্ছে ইতিহাসের অপেক্ষাগৃহ বা ওয়েটিং রুমে থাকার বাস্তবতা, যেখানে ইউরোপীয়রা বলা হয় তোমরা এখনো আধুনিক হওয়ার মতো পরিপক্ক হও নাই। এই কাঠামোয় মধ্যযুগীয় তকমাটা নিরপেক্ষ কোনো মূল্যায়ন নয়, বরং এটা একটা রাজনীতিরও অস্ত্র। তার মানে কি এই যে ইসলামপন্থীদের শরিয়ার দাবি ঠিক না, সেটাও সরলভাবে বলা যাচ্ছে না। শরিয়া শাসন আনা, ইসলামের সুবর্ণ অতীত ফিরায় আনা, এই দাবিগুলোর মধ্যে একটা ঐতিহাসিক মিথ আছে। এইটা এমন কোনো একটা সংহত সর্বসম্মত ব্যবস্থা ইতিহাসে কখনো ছিল না শরিয়ার নামে। ইসলামী আইনশাস্ত্র ১৪০০ বছরের জীবন্ত বিতর্কের ফসল। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এই চার প্রধান মাযহাব বহু বিষয়ে পরস্পরের সাথে একমত না। এর বাইরেও আবার লা মাযহাবিরা আছে নানান ধারার সুফি সহ বহু রকম ইসলামী ধারা, যাদের শরিয়া নিয়ে নিজ নিজ ব্যাখ্যা আছে, বুঝ আছে, চর্চা আছে। তাহলে কোন শরিয়া, কার শরিয়া, কে ঠিক করবে, কিভাবে ঠিক করবে এবং সেটা কখন কিভাবে? সংখ্যাগরিষ্ঠতাবাদ এবং পপুলিজমের মধ্য দিয়ে এইসব প্রশ্নকে, শরিয়ার এই বিপুল চ্যালেঞ্জকে, চিন্তা, তত্ত্ব এবং ব্যাখ্যার চ্যালেঞ্জকে নাই করে দিতে পারে, যেটা খুবই বিপজ্জনক কর্তৃত্ববাদ হাজির করতে পারে একটা সমাজে। এই অস্পষ্টতার ঝুঁকি ছাড়াও বাস্তব প্রয়োগের গুরুতর সমস্যা আছে। ক্লাসিক্যাল ফিকহে
ধর্ষণকে জবরদস্তিমূলক জিনা হিসেবে সংজ্ঞায়িত করায় জিনার কঠোর সাক্ষ্যবিধি 4 প্রত্যক্ষদর্শী পুরুষ সাক্ষী শর্ত সেটা ধর্ষণের মামলাতেও অনেক ক্ষেত্রে আরোপিত হয় এবং অনেক বিশিষ্ট স্কলার স্পষ্ট করছেন এই শর্তটা মূলত স্বেচ্ছামূলক ব্যভিচারের জন্যে, ধর্ষণের জন্য নয়। শরিয়া ফিকহি ব্যাখ্যা এবং রাষ্ট্রীয় প্রয়োগের মধ্য দিয়ে যাবার সময় অনেক অপপ্রয়োগ হইতে পারে, মানবীয় ভুল এড়াইতে পারে না অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই। ধর্ষণের মতো ক্ষেত্রেও তার উদাহরণ পাওয়া যায়। পর্যাপ্ত সাক্ষী ছাড়া অভিযোগ আনলে অভিযোগকারী নিজেই কাজাফের হদ শাস্তির মুখে পড়েন, যাতে শাস্তি 80 বেত্রাঘাত। পাকিস্তানের হুদুদ অর্ডিন্যান্সের অধীনে শত শত ধর্ষণের শিকার নারী উল্টা জিনার অভিযোগে কারাবন্দী হয়েছেন। 2006 সালের সৌদি কাতিফ মামলায় গণধর্ষণের শিকার নারীকে 90 বেত্রাঘাত এবং কারাদণ্ড দেওয়া হয়। হদ প্রয়োগকারী দেশগুলোতে ধর্ষণের হার কমছে কিনা তা কিন্তু পরিসংখ্যান দিয়ে প্রমাণযোগ্য নয়, কারণ অভিযোগ করাই যখন বিপজ্জনক তখন বেশিরভাগ ঘটনা অপ্রতিবেদিত বা আনরিপোর্টেড থাকে। শরিয়া বনাম মধ্যযুগ তর্কটা আসলে একটা ধোঁয়াশা তৈরি করছে। দুইটা পক্ষই আসলে মূল সমস্যাটা এড়ায় যেতেছেন। সেই সমস্যাটা হইল বিচার ব্যবস্থার প্রতি আস্থার সম্পূর্ণ ধস। বাংলাদেশে 2020 সালে মহিলা এবং শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডে উন্নীত করা হয়েছে, কিন্তু মানবাধিকার সংস্থার হিসাব বলতেছে বাংলাদেশে ধর্ষণ মামলায় সাজার হার 1%-ও কম। আইন পরিবর্তন হইলেই বিচার নিশ্চিত হয় না, তদন্তে গাফিলতি, ফরেন্সিকের অভাব, মামলায় বছরের পর বছর দীর্ঘায়িত হওয়া, সাক্ষী হুমকির মুখে পড়া, এই সব বাস্তবতা না বদলাইলে আইনের কঠোরতা শুধুই কাগজে থাকে। মানুষ যখন দেখে অপরাধীরা বছরের পর বছর বিচার ছাড়া থাকে বা রাজনৈতিক প্রভাবে মুক্তি পায়, তখন চরম শাস্তির দাবি উঠে আসে একেবারেই স্বাভাবিকভাবে। কিন্তু বিরাট দার্শনিক হানা আরেন্ট তার অরিজিনস অফ টোটালিটারিয়ানিজম বইতে দেখাইছেন যেমন, যে বুদ্ধিজীবী এবং অভিজাত শ্রেণী বা এলিটরা যখন উত্তেজিত জনতার ভাষায় কথা বলতে শুরু করে, তখন নৈতিক আচরণবিধি ছেড়ে জনরসের রায়ের পেছনে যখন তারা দৌড়ায়, তখন তারা অজান্তেই কর্তৃত্ববাদের পথ খুলে দেয়। ডিএনএ পরীক্ষা না করার কথা বলা, আইনজীবী না রাখার কথা বলা, এইগুলা আধুনিক বিচারের ন্যূনতম ভিত্তিকে অস্বীকার করে। আজকে যে প্রক্রিয়া একজন স্পষ্ট অপরাধীর ক্ষেত্রে বাদ দেওয়া হলো, কাল সেই একই প্রক্রিয়া বাদ দিয়ে একজন নির্দোষকে ফাঁসানো হবে। এই ইতিহাস বাংলাদেশে মোটেও নতুন নয়। তাহলে সমাধানটা কোথায়? অপরাধ বিজ্ঞানের বহু নির্ভরযোগ্য গবেষণা বলতেছে অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির কঠোরতা নয়, শাস্তির নিশ্চয়তা বেশি কাজ করে, বা এটি একমাত্র কাজ করে। অর্থাৎ অপরাধ করলে বিচার হবেই, পার পাওয়া যাবে না, এই নিশ্চয়তা তৈরি করতে হবে। তার জন্য দরকার দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত, ফরেন্সিক সক্ষমতা বাড়ানো, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আদালত, ভিকটিমের সুরক্ষা এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার। বাংলাদেশকে গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত আইনের শাসনের পথেই থাকতে হবে, শুধু নীতির কারণে নয়, বাস্তব কারণেও। এই দেশে সংখ্যালঘুকৃত জনগোষ্ঠী আছে, দরিদ্র আছে, নারী আছে, প্রান্তিকীকৃত নানা রকম লিঙ্গ জাতি পরিচয়ের মানুষ আছে, যারা যে কোনো স্বেচ্ছাচারী বিচার ব্যবস্থায় সবার আগে ভুগবে। একটা শক্তিশালী স্বাধীন বিচার ব্যবস্থাই তাদের একমাত্র প্রাতিষ্ঠানিক রক্ষা কবচ বা সুরক্ষা হইতে পারে। সেটাকে দুর্বল করা মানে হচ্ছে তাদের ক্ষতি করা। ইসলামের নামে, শরিয়ার নামে পরিচয় ফ্যাসিবাদী পপুলিস্ট রেটরিক যেমন এর সমাধান না, তেমনি সমাধান না লিবারাল গণতন্ত্রীদের ফাঁকা আইনের শাসনের বুলি। পপুলিস্ট অপটিক্স বা দৃশ্য নির্মাণের রাজনীতি কোনো সমাধান আমাদেরকে দিবে না। জর্জটাউন ইনস্টিটিউট ফর উমেন পিস অ্যান্ড সিকিউরিটি এবং পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো প্রকাশিত 2025-26 সালের একটা রিপোর্ট বলতেছে 180টা দেশ জুড়ে এই রিপোর্টটা করা হয়েছে। নারীদের অন্তর্ভুক্তি, ন্যায় বিচার এবং নিরাপত্তার ক্ষেত্রে কি কাজ করে এবং কীভাবে সেটা কাজ করে, সেই সূচকে দেখা যাচ্ছে যে প্রথম 15টা দেশের শীর্ষে আছে ডেনমার্ক সহ ইউরোপের বেশ কিছু দেশ, এবং সবগুলি দেশই মূলত হচ্ছে উদার গণতন্ত্রী বা সোশ্যাল ডেমোক্র্যাট ঘরানার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা। এখন বাংলাদেশের মতন দেশে
আমাদের ইউরোপকে নকল করে হয়তো আমাদের সমাধান নাই, কিন্তু ইউরোপের এইসব অভিজ্ঞতার ঐতিহাসিক মূল্যায়ন আমাদের করতে পারতে হবে। আমাদের ভাবতে পারতে হবে বাংলাদেশের মতন উত্তর উপনিবেশী বা পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী রাষ্ট্রে কেন আইনের শাসনের সংকট হয় এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, কিভাবে সমাজে পুরুষতন্ত্র থাকে এবং এর নানামাত্রিক ভায়োলেন্স সেটা কিভাবে কাজ করে এবং এর থেকে সমাজকে আমরা কি করে মুক্ত করব। রামিসার জন্য ন্যায় বিচার অবশ্যই আমরা চাই, এই দাবি সঠিক এবং জরুরি। রামিসা তনুসহ সকল ধর্ষণ এবং হত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, কিন্তু সেই বিচার হইতে হবে প্রমাণের ভিত্তিতে, নিরপেক্ষ প্রক্রিয়ায়, আইনের মর্যাদা বজায় রেখে। যেমন শরিয়ার নামে পরিচয় ফ্যাসিবাদী, সংখ্যাগুরুবাদী, স্বেচ্ছাচারী ক্ষমতা প্রকল্প এর সমাধান নয়, তেমনি মধ্যযুগীয় বলে গালি দিয়েও এটার কোনো সমাধান করা যাবে না। সমস্যা হইল বিচারহীনতার কাঠামো, যেটা ভাঙতে হবে ভেতর থেকে, এবং সেটা গণতান্ত্রিক ন্যায় ইনসাফি পথে। রামিসার জন্যে সত্যিকার সম্মান হইল এমন একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা যেখানে আর কোনো রামিসা বা তনু বা এইরকম বহু ধর্ষণের ঘটনা ঘটবে না এবং কোনো রকম বিচারহীনতা এইসব ক্ষেত্রে ঘটবে না। তার জন্যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলন যেমন দরকার, তেমনি দরকার নির্বাহী এবং বিচার বিভাগের দায়িত্বশীল সক্রিয়তা। দরকার সমাজ এবং রাষ্ট্রে কাঠামোগত পুরুষতান্ত্রিকতা দূর করার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলন এবং আইন ও বিচার ব্যবস্থাগত পরিবর্তন, যাতে সমাজে পুরুষতন্ত্রের নানামাত্রিক ভায়োলেন্স আর কাজ করতে স্থান পাইতে না পারে।